এখনো পর্যন্ত ভোলে বাবাকে গ্রেফতার করা হয়নি বা করা যায়নি এবং তারই সঙ্গে তার বিরুদ্ধে কোনো এফআইআর রুজু করা হয়নি। অর্চনাদি, এই সাম্রাজ্য এবং তারই সঙ্গে এখনো পর্যন্ত কোনো এফআইআর রুজু করা হয়নি বলে জানা যাচ্ছে, কি বলবেন? না, এফআইআর তো অর্গানাইজেশনের এগেনস্টে নিশ্চয়ই হয়েছে, ওনার নামে হয়নি, কিন্তু যেই অর্গানাইজেশনের উনি হেড অটোমেটিক্যালি আসেন। এখানে কোনো রকম সাফাই গাওয়ার ব্যাপার নেই। এরকম একটা বড় দুর্ঘটনা, এতগুলো মানুষের প্রাণ, নিঃসন্দেহে মানে এর চেয়ে দুঃখজনক বা মুখে বলে এক্সপ্রেস করার মতো ঘটনা এটা নয়। এবং সরকারের তরফ থেকে অ্যাটলিস্ট মানে আজকেই জুডিশিয়াল ইনভেস্টিগেশন ইমিডিয়েটলি, তার সঙ্গে হওয়ার পরে যা যা করতে হয়, যেমন এক্স গ্রাসিয়া 2.5 লাখ টাকা করে এবং আপনাদের এফআইআর রেজিস্টার করা। ব্যাপারটা হচ্ছে, দেখুন, একটা 80,000-এর পারমিশন নেওয়া আছে, সেখানে 2.5 লাখ লোক ঢুকে গেল। তো এই 2.5 লাখ লোক যে ভেতরে ঢুকলো, সেই খবর কেন রাজ্য পুলিশ তাদের গভর্নমেন্টের কাছে ছিল না? তাদের ইন্টেলিজেন্স কি করছিল? সেখানে কোনো গলদ ছিল কিনা? সেই জায়গায় সরকারের সমালোচনা অবশ্যই করব, কারণ মানুষের জীবনের সঙ্গে কোনো কম্প্রোমাইজ হয় না। দিস ইজ নাম্বার 1। কিন্তু নাম্বার 2, ঘটনা ঘটে যাওয়ার পরে যেটা উনি বলছিলেন গাফিলতি, আস্তানি, দেখুন, একটা আশ্রম এবং আশ্রমের একটা সেটআপ যেখানে পুলিশ বা সরকার বা কাউকে ঢুকতে দেওয়া হয় না, দ্যাট ইজ দেয়ার প্রাইভেট পার্সোনাল প্রপার্টি, এবং সেই প্রপার্টির ভেতরে ঘটনাটা ঘটেছে। সেখানে সরকারকে ঢুকতে বা তার প্রিভেনশন বা তার যে নেওয়া উচিত ছিল, কিন্তু এতদিন কিছু হয়নি, ঘটেনি। অবশ্যই এগুলো পজিটিভলি দেখতে হবে, কিন্তু আমি বলবো এই ঘটনা এইরকম, এই যে বলছিল পশ্চিমবঙ্গে কি কিছুই হয়নি? পশ্চিমবঙ্গে সেতু ভেঙে বড়বাজারে, চেতলায় মানুষ মারা যায়নি দেখে কি সব এগুলোই শিখতে হবে? পশ্চিমবঙ্গে কি কোনো দুর্ঘটনা, কোনো মানুষের প্রাণ কিছু যায়? এগুলো রাজনীতি করবেন না। মানুষের জীবন গেছে, একটা বড় দুর্ঘটনা ঘটেছে, আপসেট সবাই, প্রত্যেকে প্রিয়জন হারিয়েছেন, আমাদের কেউ নয়, কিন্তু আমরা বুঝতে পারছি। মানুষকে আরেকটা জিনিস, এই যে বাবা 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 এত ভক্তি, এইসব জায়গাগুলোতে তাদের একটু সায়েন্টিফিক, একটু ক্যালকুলেটিভ, হিসেবি হতে হবে, সাথে প্রশাসনকে, পুলিশকে এবং অর্গানাইজার যারা যারা এই মঠের সৎসঙ্গের মালিক এবং তাদের স্টাফ, তারা এত ক্যাজুয়াল কি এমন ঘটেছে? সেই জায়গাতেই তো প্রশ্ন উঠছে যে দায় তাহলে কার? এই মৃত্যুর দায় তো কাউকে না কাউকে নিতে হবে। যে ভোলে বাবা নিয়ে এত কথা উঠে আসছে, তার নিজের দিদি কি বলেছেন শোনাবো। आपके भाई भोले बाबा जब बाबा बने थे तो कुछ चमत्कार तो देखे होंगे आपने बाबा? का चमत्कार में अंगुलिया चक्का चला चलतो सोनू देखी उंगली से चक्का चलतो। कहना है इनका, अम्मा जी का कहना है कि उंगली से चक्र चलता था, वो उन्होंने देखा। ये भोले बाबा की बहन है। दोबारा से बताइए कैमरे पे क्या देखा था? अंगुलिया चक्का चलतो तो देखो मैंने खुदा आंखन से। अच्छा। ना तो दुनिया पब्लिक क्यों आती है? শতরূপ আসবো তোমার কাছে, জাস্ট কয়েকটা ইনফরমেশন আমি একটুখানি দিয়ে দিই। উত্তরপ্রদেশে এটা জেলায় বাহাদুরপুর গ্রামে এই ভোলে বাবার বাড়ি। ইন্টেলিজেন্স ব্যুরোর প্রাক্তন কর্মী 26 বছর আগে ছেড়ে দেন সরকারের চাকরি, শুরু করেন ধর্মপ্রচার। সাদা স্যুট, টাই, রঙিন চশমা পরে ধর্মপ্রচার করেন তিনি। 30 একরের বেশি জায়গা, যা আমরা তুলেও ধরেছি, ইতিমধ্যে দেখিয়েছি নিয়ে। নারায়ণ সরকার হরি আশ্রম চালান। আশ্রমে কোনো দেব মূর্তি নেই বলে ভক্তদের তরফ থেকে বলা হচ্ছে। লাখো ভক্ত উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, রাজস্থান এবং দিল্লিতে ছড়িয়ে রয়েছে। করোনা কালেও তার কাছে আসতেন অসংখ্য মানুষ। সংবাদ মাধ্যমের থেকে দূরত্ব বজায় রাখেন বলেই জানা গেছে, এবং তারই সঙ্গে আলিগড়ে প্রতি মঙ্গলবার তার সৎসঙ্গ হন, যোগ দেন হাজার হাজার অনুগামী। শতরূপ, এই লোকটির ধর্মগুরু তো। আজকে আমরা এই আলোচনাগুলো করছি, অর্চনাদি মন দিয়ে শুনছেন। উনি ওনার দিক থেকে বলছেন যে সরকারের দায় নেওয়া উচিত, যেটা ভুল হয়েছে দেখতে হবে, ইত্যাদি ইত্যাদি। আজকের বদলে এই আলোচনাটা যদি আমরা গত পরশু দিন করতাম, এই মৃত্যুগুলোর আগে, এবং এই লোকটিই থাকতো, এর বুজরুকিই থাকতো, কিন্তু যদি এই কথাটা এই টেবিলে বলতে যেতাম, তাহলে প্রমাণ হয়ে যেত বা দাবি করা হতো আমরা হিন্দু ধর্মকে আক্রমণ করছি।
আমরা হচ্ছে ধর্মের শত্রু। যেখানে আক্রমণ আর করেন দেখলেন, সেখানেই বলা কথাটা হয়। শুরু করলাম না, আমার তার আগে নামটা আপনি দিয়ে বলতে শুরু করলে করলেন। কেন ভাই? তোমার বলে নিন একটু, বক্তব্য তুমি অর্চনা বলো। দি, তুমি একটু বলে নিন, আমাকে সদর- এটা বলবে না। এরপরে একটু বলে নিন। এরপরে আপনি একটা শব্দ বলতে পারবেন না। বলে নিন, অর্চনা দি, অর্চনা দি, অত্যন্ত দুঃখজনক, না না সদরূপ প্লিজ দুজনকেই বলছি, অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু পুরো বিষয় আলোচনা এবং আপনাদের মতামত। শতরূপ, দেখুন, আমি ওনার নামটা করে বলেছিলাম কারণ না, উনি আমার আগে এখানে বিজেপি পক্ষ থেকে আসেন বলে আমি তো এটা ভাবিনি যে ওনার নাম একটি কোনো খারাপ শব্দ, যে ওনার নাম মুখে আনা যাবে না। যাকে আমি তাহলে বলছি বিজেপির পক্ষ থেকে বলা হতো যে আমরা একটা ধর্মকে আক্রমণ করছি। এই যে একটা কথা বলা হলো, এটা আশ্রমের ভেতর পুলিশ ঢোকে না। ভারতের সংবিধানের কত নম্বর ধারায় লেখা আছে কোনো আশ্রমের ভেতর যদি বেআইনি জমায়েত হয় তাহলে পুলিশ ঢুকতে পারবে না? কতগুলো কনভেনশন আমাদের দেশে চালু হয়ে গেছে যে তুমি হচ্ছে একটা লোক যদি একজন কোনো যুবক কি যুবতী ধার দেনা করে স্বাবলম্বী হওয়ার জন্য একটা কফি শপ বানায়, কফি শপে 3টের বদলে 4টে টেবিল পাতলে সেখানে পুলিশ ঢুকে যাবে। কিন্তু ধর্মের নামে, এবং আমি এটা খালি একটা ধর্ম বলছি না, যে কোনো ধর্ম, হিন্দু ধর্ম হতে পারে, ইসলাম হতে পারে, খ্রিস্টানিটি হতে পারে, শিখ, বৌদ্ধ, যে কোনো ধর্ম, ধর্মের নামে আমি কোথাও একটা বসে গেলে আমি সমস্ত আইন কানুনের ঊর্ধ্বে। এই যে আমাদের দেশে এত বছর ধরে একটা কনভেনশন চালু হয়ে গেছে এবং এক ধরনের রাজনীতিবিদ এগুলোকে মদত দেয়, তার পরিণতি মাঝে মধ্যে আমাদেরকে এরকম নিষ্ঠুরভাবে পেতে হয়। আজকে যে ভদ্রমহিলার কথা তোমরা শোনালে, ওনার দিদি, ওনাকে দেখে যা মনে হলো, আমি তো ওনাকে চিনি না, দেখে যা মনে হলো হয়তো ওনার বয়স হয়েছে, বয়স্ক মানুষ, হয়তো সেই অর্থে প্রাতিষ্ঠানিক লেখাপড়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে উনি যাননি, উনি নিজেও একজন অন্ধবিশ্বাসে আক্রান্ত মানুষ হতে পারেন। তিনি আজকে বলছেন যে ও দেখেছিলাম, ও যখন বাবা হয়ে গেল ওর আঙুল দিয়ে চক্র ঘোরাতে পারে, আমি কিছুটা উনি বলছেন, এটা ওনার অন্ধবিশ্বাস হতে পারে। আচ্ছা বলো তো ভাই, আমাদের দেশের সংবিধানের 51 ধারায় পরিষ্কার বলা আছে এটা ফান্ডামেন্টাল ডিউটি আমাদের স্টেটের এবং প্রত্যেক ব্যক্তি সায়েন্টিফিক টেম্পারামেন্টকে আমাদেরকে হচ্ছে তুলে ধরার চেষ্টা করতে হবে, সেটাকে এক্সারসাইজ করতে হবে। ভারত পৃথিবীর প্রথম দেশ যারা 1976 সালে এই সায়েন্টিফিক টেম্পারামেন্টকে, বিজ্ঞান মনস্কতাকে সাংবিধানিক ডিউটি হিসেবে স্বীকৃতি দিয়েছিল। আজকে সেই দেশের প্রধানমন্ত্রী ইন্টারভিউ দেন যে আমার একদিন বুঝলাম যে আমার বায়োলজিক্যাল প্রসেসে জন্ম হয়নি, আমার একটা দৈব প্রসেসে জন্ম হয়। আমি বলছি দেশের প্রধানমন্ত্রী যে এমন একটি সংবিধান সুয়ের প্রধানমন্ত্রী হয়েছেন যে সংবিধান তোমার দায়িত্ব, তোমার কর্তব্য বলেছে তুমি বিজ্ঞান মনস্কতাকে প্রমোট করবে, সেখানে দেশের প্রধানমন্ত্রী যদি উনি বলেন যে উনি লজিক্যাল ছিলেন না, সে আমরা বরাবরই জানতাম, এখন জানলাম উনি বায়োলজিক্যালও নন। বায়োলজিক্যাল প্রসেসে ওনার জন্ম হয়নি, যেরকম ভাবে বোধহয় কর্ণর জন্ম হয়েছিল কুন্তির গর্ভে, সেরকম ভাবে ওনার জন্ম হয়ে থাকবে। ব্যক্তিগত বিষয়, প্রধানমন্ত্রী পদ, সেই জায়গাগুলোকে সরিয়ে রেখে আলোচনা করবো। বলো কিন্তু এই বিষয়টা মাথায় রেখে, এই জায়গাটা মাথায় রেখে বলো। আমি যে কথাটা বলছি, একটা শব্দ আমার নিজের শব্দ নয়, একটা শব্দ আজকে ভোট নেমে গেছে, আপনার কিন্তু অসুবিধা হবে এরপরে আপনার কথা বলতে। অর্চনা দি ওর বক্তব্যটা রাখুক। ও বক্তব্য আমি দেশের প্রধানমন্ত্রীকে আমি দেশের প্রধানমন্ত্রীকে কোট করছি, আমি দেশের প্রধানমন্ত্রীকে কোট করছি, সেটা তো তুমি দায়িত্ব নাও প্রোগ্রাম। এরপরে দুজনের কাছেই আসবো, দুজনের জাস্ট ওই লাইনটা শেষ করে দিই। বলো আমি দেশের প্রধানমন্ত্রীকে কোট করছি, একটা শব্দ আমার নিজের নয়, উনি যে কথা বলেছেন আমি সেটা বলছি। এবার চলে আসো ফ্যাক্টে। পাশের রাজ্য হরিয়ানায় রাম রহিম বলে একজন এই ধর্মগুরুকে নাবালিকাদের দিনের পর দিন একাধিক নাবালিকাকে ধর্ষণ করার অপরাধে সে কনভিক্টেড, কোনো অভিযুক্ত নয়, কনভিক্টেড। তোমাদেরকে জানাই গত 4 বছরে সেই ব্যক্তি 9 বার প্যারোলে মুক্ত হয়েছেন। 50 দিন, 60 দিন, 75 দিনের পর্যন্ত প্যারোল দেওয়া হয়েছে। এমন পর্যায়ে পৌঁছে গেছে এই ফেব্রুয়ারি মাসে পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টকে বলতে হয়েছে যে ওখানকার সরকার, হরিয়ানার বিজেপির সরকার বেআইনিভাবে লোকটাকে দিনের পর দিন প্যারোল দিয়েছে, আদালতের অনুমতি ছাড়া যেন আর একদিনও প্যারোল না দেওয়া হয়। এবং তোমাদের কেউ জানাই, শুনলে আমাদের গা ঘিনঘিন করবে, পাঞ্জাবের ভোটের আগে 21 দিনের প্যারোল দিয়ে দেওয়া হলো নাবালিকাদের ধর্ষণ করে কনভিক্টেড একজন ব্যক্তিকে, যাতে সে ভালো করে ভোটের প্রচারে তার যা যা অনুগামী ফলোয়ার ইত্যাদি আছে তাদেরকে ভোটের প্রচারে মোটিভেট করতে পারে। এই যদি একটুখানি আটকাচ্ছে না, একটু প্লিজ প্রত্যেক প্রতিক্রিয়া আগে নিতে হবে। আগে না, আগে কংগ্রেসের একটুখানি প্রতিক্রিয়া নেব না, আনন্দ রায় চৌধুরী একটু তার প্রতিক্রিয়া নেব। বলুন না, প্রত্যেকের প্রতিক্রিয়া আগে নেব, পরে আপনারা বিতর্কের মধ্যে আসুন। কংগ্রেসের বক্তব্য। যারা মারা গেছে তাদের পরিবারের, অর্চনা একটু প্লিজ, যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, এবং যে সমস্ত আমার সহকর্মীরা বা সহনাগরিক তাদের মৃত্যুবরণ করেছে তাদের আত্মার প্রতি শান্তি এবং তাদের পরিবার যাতে শান্তিতে থাকে সেই প্রার্থনা করছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ঈশ্বরের দূত যিনি বলছেন তার আমলে এই ধরনের ঘটনা ঘটছে। আপনার মনে আছে অখিল ভারতীয় আখড়া পরিষদ 3/9/2017 সালে সেখানকার মুখপাত্র মোহন দাস
ইনি 18 জনের একটা বলেছিলেন যে এরা ভণ্ড বাবা। তার মধ্যে নাম ছিল কার? রাম রহিম বাবা, রাধে মা, রামপাল, আশারাম বাবু এবং নির্মল বাবা। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। উল্টে 3/9/2017 পর থেকে 5/9/2017 পর্যন্ত মানে পর থেকে তাকে নিখোঁজ হয়ে গেছে এবং তার দেহ খুঁজে পাওয়া যায়নি। তারপরে 1/1/2018 সভাপতি হলেন এই অখিল ভারতীয় আখড়া পরিষদের মহন্ত নরেন্দ্র গিরি। তিনি আরও তার সঙ্গে 22 জনের নাম বলেন। সেই 22 জনকে কেন প্রশাসন গ্রেপ্তার করেনি? আপনি আমায় বলুন, নরেন্দ্র মোদী আইন পাল্টেছে বেশ কিছুদিন আগে, কিন্তু আইন প্রণয়ন কেন হচ্ছে না? যে মেন কনস্পিরেটর তার বিরুদ্ধে কেন আইন প্রয়োগ হচ্ছে না? তাকে পালিয়ে দিতে কেন যোগী প্রশাসন সাহায্য করছে? এবং তার সাথে আপনাকে একটা জিনিস বুঝতে হবে যে এই যে যখন যে কোনো একটা সোশ্যাল প্রোগ্রাম, ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে যে কোনো একটা কম্বল বিতরণ, আমরা পুলিশকে কি দেখেছি? পুলিশ এসে সরজমিনে দেখে যে সেখানে কত লোকের উপস্থিতি হচ্ছে, কারা কারা দিচ্ছে, সেখানে হাওয়া আসছে কিনা, সেখান থেকে সব কিছু ঠিকঠাক আছে কিনা, তারপরে পুলিশ কিন্তু পারমিশন দেয়। তাহলে এইখানকার বাবা তিনি পুলিশের পারমিশন নিয়েছিলেন, সেখানে গেট তৈরি হয়, গেট ছিল সংকীর্ণ এবং একটাই গেট তৈরি হয়, 80,000 মানুষের অনুমতি নেওয়া হয়েছিল। হ্যাঁ, এবং হসপিটাল সেখান থেকে কত দূরে সেটাও কিন্তু জানানো হয়নি, এবং তার সাথে সেইখানে কোনো পাখা ছিল না, আর্দ্রতা গরমের কারণে লোকে হাঁসফাঁস করছিল, এবং একসাথে বেরোতে যাবে, এবং তার সাথে জলের ট্যাঙ্ক বা কর্পোরেশনের জন্য জলের ট্যাঙ্কেরও কোনো ব্যবস্থা ছিল না। যার ফলে যে ভোলে বাবা, যাকে আমরা ভোলে বাবা বলতে আমরা ঈশ্বরকে বুঝি, এই ভোলে বাবাকে কেন গ্রেপ্তার করা হবে না? নরেন্দ্র মোদী সহচর্য আছে, নরেন্দ্র মোদী আশীর্বাদ দ্বন্দ্ব বলে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।